আচ্ছা, এমন একটা পৃথিবীর কথা একবার ভাবুন তো, যেখানে কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই, আর কোনো ভুল করার সুযোগও নেই। মানে সবকিছু একদম পারফেক্ট, নিখুঁতভাবে সাজানো। কিন্তু এই নিখুঁত ব্যবস্থায় কি আসলে স্বাধীনতার নামে এক কারাগার? চলুন, আজ আমরা এই ব্যাপারটা নিয়েই একটু গভীরে যাই। আর আসল প্রশ্নটা তো এখানেই, তাই না? যদি জীবন থেকে সব রকম ঝুঁকি আর কষ্ট মুছে ফেলা হয়, কিন্তু তার বিনিময়ে কেড়ে নেওয়া হয় আমাদের নিজেদের পছন্দ করার অধিকার, তাহলে সেই জীবন কি আদৌ বাঁচার মতো? ঠিক এই প্রশ্নকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে দ্য গিভারের জগৎ। গল্পের শুরুতেই আমরা একটা অদ্ভুত সমাজের সাথে পরিচিত হই। এর নাম হল কমিউনিটি। বাইরে থেকে দেখলে মনে হবে, আরে এটাই তো একটা আদর্শ সমাজ। কিন্তু আসল ব্যাপারটা হলো, এই সমাজ তৈরি হয়েছিল অতীতের এক ভয়ঙ্কর বিশৃঙ্খলা আর ধ্বংসের পর। ওরা এটাকে বলে রুইন। তো সেই ভয় আর কষ্ট থেকে বাঁচার জন্যই ওরা এই কঠোর নিয়ন্ত্রণের পথটা বেছে নিয়েছিল। এমন একটা পথ যেখানে কোনো বিশৃঙ্খলা নেই, কোনো অভাব নেই, সবকিছু চলে একদম ঘড়ির কাঁটা ধরে। এই সমাজের মূল ভিত্তিটাই হল সেমনেস, বা সব কিছু একরকম হওয়া। এখানে কোনো উঁচু নিচু পাহাড় নেই, সব সমতল। আবহাওয়া পুরোপুরি নিয়ন্ত্রিত, তাই ঋতু পরিবর্তনের কোনো ব্যাপারই নেই। আর সবচেয়ে বড় কথা হল, ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগই নেই। কার সাথে কার বিয়ে হবে, কে কোন চাকরি করবে, এমনকি কোন পরিবারে কটা সন্তান আসবে, সবই ঠিক করে দেয় সরকার। আর এই পুরো জগৎটা সাদা কালো, এখানে রঙের কোনো অস্তিত্বই নেই। আর এই কমিউনিটিতে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কোনটা জানেন? সেটা হলো ১২ বছর বয়সের একটা অনুষ্ঠান। এই দিনটাতেই ঠিক করে দেয়া হয় একজন মানুষ সারা জীবন কি কাজ করবে। এখানে নিজের ইচ্ছা বা স্বপ্নের কোনো দাম নেই, নিয়মই হলো শেষ কথা। আমাদের গল্পের যে নায়ক জোনাস, সে কিন্তু জন্ম থেকে একটু আলাদা। ওর ফ্যাকাশে রঙের চোখগুলো যেন ওর গভীর দৃষ্টিশক্তিরই একটা চিহ্ন। অন্যদিকে ওর বাবা একজন নার্চারার, মানে তার কাজ হলো কমিউনিটির নতুন জন্মানো বাচ্চাদের দেখাশোনা করা। বাইরে থেকে দেখতে তো খুব শান্ত, খুব দয়ালু, কিন্তু তার ভেতরে সত্যিকারের ভালো মন্দের কোনো বোধই নেই। তিনি শুধু নিয়ম মেনে চলেন, সেই নিয়মটা যতই ভয়ঙ্কর হোক না কেন। এই দুজনের পার্থক্যই কিন্তু গল্পের মূল দ্বন্দ্বটা তৈরি করে। তো যখন সেই ১২ বছরের অনুষ্ঠানটা এলো, জোনাসের জীবনে ঘটল এক অভাবনীয় ঘটনা। আর ১০ জনের মতো তাকে কোনো সাধারণ কাজের দায়িত্ব দেওয়া হলো না। তার জন্য অপেক্ষা করছিল একদম অন্যরকম, এক বিশেষ এবং রহস্যময় ভূমিকা। হ্যাঁ, তাকে কিন্তু কোনো কাজ অ্যাসাইন করা হলো না, তাকে সিলেক্ট বা নির্বাচন করা হলো। আর এই সমাজে অ্যাসাইন আর সিলেক্ট করার মধ্যে জানেন তো, আকাশ পাতাল তফাত। এই একটা নির্বাচনই তাকে সমাজের বাকি সবার থেকে আলাদা করে দিল, আর এক গোপন জগতের দরজা খুলে দিল তার সামনে। জোনাসের প্রশিক্ষক হলেন এক বয়স্ক, জ্ঞানী মানুষ, দ্য গিভার। তার কথা শুনলেই বোঝা যায় তিনি কতটা ক্লান্ত। আসলে তিনি একা এমন এক বোঝা বয়ে বেড়াচ্ছেন যা আর কেউ কল্পনাও করতে পারবে না। তাহলে এই রিসিভার অফ মেমোরির কাজটা ঠিক কী? আসলে তিনি হলেন এই পুরো কমিউনিটির একমাত্র মানুষ, যিনি মানব ইতিহাসের সব স্মৃতি, ভালো মন্দ, আনন্দ কষ্ট, ভালোবাসা ঘৃণা, যুদ্ধ শান্তি, সব কিছু নিজের মধ্যে ধরে রাখেন। আর এই স্মৃতি ব্যবহার করেই তিনি কমিউনিটির পরিচালকদের পরামর্শ দেন। গিভারের সাথে জোনাসের ট্রেনিং শুরু হওয়ার পর থেকেই ওর সাদা কালো পৃথিবীটা একদম পাল্টে যেতে শুরু করল। ও এমন সব অভিজ্ঞতার মুখোমুখি হতে লাগল যা ওর জগতের আর কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। যেমন ধরুন, গিভার তাকে প্রথম স্মৃতিটা দিলেন বরফে ঢাকা একটা পাহাড়ে স্লেজে চড়ে নামার। জোনাস জীবনে প্রথমবার ঠান্ডা আর গতির যে কি রোমাঞ্চ, সেটা বুঝতে পারল। এরপর সে প্রথমবার সূর্যের আসল উষ্ণতা পেল। কিন্তু শুধু তো সুখের স্মৃতি নয়, সে যুদ্ধের ভয়াবহতাও দেখল, জানতে পারল মৃত্যু আর তৃষ্ণার যন্ত্রণা কাকে বলে। আর সবচেয়ে বড় কথা, সে পরিচিত হল ভালোবাসা নামের এক গভীর অনুভূতির সাথে। এই ভালোবাসার অনুভূতিটা পাওয়ার পরই জোনাস একটা গভীর সমস্যায় পড়ে। সে যখন ওর বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করে যে তারা ওকে ভালোবাসে কিনা, তারা উত্তরে বলে, এই শব্দটার তো কোনো মানেই হয় না। তখনই জোনাস বুঝতে পারে ওর এই নিখুঁত পরিবারটা আসলে আবেগের দিক থেকে কতটা ফাঁকা। যতই ও স্মৃতি পেতে থাকল, ততই যেন জোনাসের চোখ খুলতে থাকল।
সে ধীরে ধীরে বুঝতে পারল তার এই নিখুঁত সমাজের আড়ালে একটা ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে। কমিউনিটিতে একটা কথা খুব চালু আছে, রিলিজ, মানে বয়স্ক মানুষ বা দুর্বল নবজাতকদের কমিউনিটি থেকে রিলিজ করে দেওয়া হয়। সবাই জানে এটা একটা সুন্দর বিদায়, কিন্তু জোনাসের মনে প্রশ্নটা খোঁচা দিতে শুরু করে। এই রিলিজ আসলে কি? কোথায় পাঠানো হয় মানুষগুলোকে? আর তারপরেই জোনাস সেই ভয়ঙ্কর সত্যিটা জানতে পারে। রিলিজ এর মানে অন্য কোথাও যাওয়া নয়, এর মানে হল ঠান্ডা মাথায় ঘুম। গেভর একটা গোপন ভিডিও দেখান, আর সেখানে জোনাস নিজের চোখে যা দেখে তা অবিশ্বাস্য। ও নিজের বাবা, সেই দয়ালু নার্চারার, দুটো যমজ বাচ্চার মধ্যে যে একটু ছোট, তাকে একটা বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে ফেলছেন। তারপর মৃতদেহটাকে একটা আবর্জনার বাক্সে ফেলে দিচ্ছেন, যেন কিছুই হয়নি। তার মুখে কোনো অনুশোচনা বা আবেগের ছিটে ফোঁটাও নেই। এই দৃশ্যটা দেখার পর জোনাসের পুরো পৃথিবীটাই যেন ভেঙে চুরমার হয়ে যায়। ও বুঝতে পারে ওর এই শান্ত, গোছানো সমাজটা আসলে একটা খুনি সমাজ, যা নিখুঁত থাকার নামে দুর্বলদের হত্যা করে। এই সত্যিটা জানার পর জোনাস আর চুপ করে থাকতে পারে না। ওর ভেতরে একটা বিদ্রোহী সত্তা জেগে ওঠে। ও ঠিক করে এই মিথ্যা আর কিছুতেই মেনে নেওয়া যাবে না, ওকে কিছু একটা করতেই হবে। আর পালানোর সিদ্ধান্তটা ও নেয় ঠিক তখন, যখন ও জানতে পারে যে গ্যাব্রিয়েল, ছোট্ট একটা শিশু যার সাথে ওর একটা অদ্ভুত টান তৈরি হয়েছে, তাকেও পরের দিন সকালে রিলিজ করা হবে। জোনাস বুঝে যায় গ্যাব্রিয়েলকে ওকে বাঁচাতেই হবে, যে কোনো মূল্যে। সেই রাতেই জোনাস একটা ভয়ঙ্কর সাহসী পরিকল্পনা করে। বাবার সাইকেল আর কিছু খাবার চুরি করে গ্যাব্রিয়েলকে নিয়ে বেরিয়ে পড়ে এক অজানা ভবিষ্যতের দিকে। ওদের ধরার জন্য প্লেন, হিট সেন্সরযুক্ত ড্রোন, কিছুই বাকি রাখা হয় না। কিন্তু জোনাস এখানেও ওর পাওয়া স্মৃতিকে কাজে লাগায়। ও ঠান্ডা বরফের স্মৃতি ছড়িয়ে দেয় নিজের আর গ্যাব্রিয়েলের শরীরে, যাতে ড্রোন ওদের খুঁজে না পায়। অনেক অনেক কষ্টের পর ওরা অবশেষে কমিউনিটির সীমানা পার করতে পারে। আর সেই সীমানা পেরোনোর পরেই জোনাসের জীবনে একটা নতুন অধ্যায়ের শুরু হয়। ও জীবনে প্রথমবারের মতো প্রকৃতির আসল শব্দ শোনে, সত্যিকারের আলো দেখে, আর বহু দূর থেকে ভেসে আসা একটা আশ্চর্য জিনিস শুনতে পায়, সঙ্গীত, যা ওর নিয়ন্ত্রিত জগতে কোনোদিন ছিলই না। জোনাসের এই পুরো যাত্রাটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? একটা নিরাপদ, গোছানো জীবন, যেখানে কোনো কষ্ট নেই, কিন্তু কোনো গভীর অনুভূতি বা নিজের পছন্দের স্বাধীনতাও নেই, সেই জীবনটা কি ভালো? নাকি কষ্ট, ঝুঁকি আর স্মৃতিতে ভরা একটা অপূর্ণ কিন্তু স্বাধীন জীবনই আসলে বাঁচার মতো? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।